দেখো, আজকের টপিক হচ্ছে বাংলা লিটারেচার 3, অর্থাৎ আধুনিক যুগ, সংবাদপত্র, উপাধি এবং কবি সাহিত্যিকদের যে ইনফরমেশন সেগুলো। তো এটা থেকে আমরা ইউজুয়ালি দেখি যে এই একটা ক্লাসের কন্টেন্ট যা আছে এখান থেকে প্রচুর কোশ্চেন কমন আসে বিভিন্ন পরীক্ষায়। কারণ এখানে আমি কবি পরিচিতির মধ্যে যারা যারা ইম্পর্ট্যান্ট সাহিত্যিকগণ আছেন সবার ইনফরমেশন এখানে নিয়ে আসছি এক এক করে। তো ফার্স্টেই দেখো যে আমরা সংবাদপত্র রিলেটেড যে একটা টপিক, সংবাদপত্র এবং সেটার সম্পাদক, তাদের ইনফরমেশনগুলো একটু পড়ব। তো দেখো, যিনি সংবাদ বহন করে তাকে বলা হয় সাংবাদিক, জার্নালিস্ট। ওকে। তো এই যে সাংবাদিকতা বা সাংবাদিকতার ক্ষেত্রে আমরা যদি আমাদের বাংলাদেশের পার্সপেক্টিভ দেখি, তাহলে অনেক প্রাচীন সময় যেগুলো ছিল, যেমন মুসলিম সাহিত্য সমাজ, প্রাচীন বলতে মূলত আধুনিক যুগ যখন শুরু হয় তখন এই যে মুসলিম সাহিত্য সমাজ ছিল, বাংলা একাডেমি বা তোমার আদার্স আরও কিছু ছিল। তো এগুলার এই যে মুখপাত্র, মুখপাত্র এটার মানে হচ্ছে কি, যে এই যে একটা তোমার সংগঠন, এই মুসলিম সাহিত্য সমাজ, এইটার কথাবার্তাগুলা, এইটার ভাবাদর্শগুলা কোন পত্রিকার মাধ্যমে প্রকাশ করা হইতো সেটাই হচ্ছে মুখপাত্র। তো সেটার নাম হচ্ছে দেখো শিক্ষা পত্রিকা, এবং পরীক্ষায় ডিরেক্টলি আসে যে মুসলিম সাহিত্য সমাজ এটার মুখপাত্র কি, শিক্ষা পত্রিকা। তোমাদের লাস্ট এক্সামেও কোনো একটা ইউনিভার্সিটিতে কোশ্চেন আসছিল। তারপর দেখো প্রমোদ চৌধুরী। এই এই যে প্রমোদ চৌধুরী খুব ইম্পর্ট্যান্ট, ভাইটাল একজন ব্যক্তি। তিনি হচ্ছে তোমার রবীন্দ্রনাথ ঠাকুরের আবার আত্মীয় হয়। তো আত্মীয় কিরকম, রবীন্দ্রনাথ ঠাকুরের যে ভাইয়ের মেয়ে, তার নাম হচ্ছে তোমার ইন্দিরা দেবী, তার হাজব্যান্ড হচ্ছে প্রমোদ চৌধুরী। ঠিক আছে। আবার রবীন্দ্রনাথ ঠাকুর তার যে ছেঁড়াপত্র বা ছিন্নপত্র নামে একটা বই বা একটা লেখা, সেইটা উৎসর্গ করছিল কাকে কেন্দ্র করে, মানে সেই বইটা কাকে কেন্দ্র করে লেখা হয়েছিল, সেটা ছিল তোমার ইন্দিরা দেবীকে নিয়ে। এখন তোমরা কোশ্চেন করতে পারো যে ভাইয়া রবীন্দ্রনাথ ঠাকুরের ভাইয়ের মেয়ে, সে তার ভাইয়ের মেয়েকে কেন চিঠি লিখতে গেছে? ছেঁড়াপত্র মানে কি, চিঠিই তো। তো মেইনলি বিষয় হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু তার বাবা মার কততম সন্তান, অনেক পরের, তাই না? 14তম বা এরকম কিছু একটা হবে। তো তাতে করে তার যে ভাইয়ের মেয়ে আর তার যে এই সেম এজই ছিল, তো তাদের মধ্যে একটা সো কল্ড প্রণয়ের সম্পর্ক ছিল, দ্যাটস ওয়াই তারা ধরো চিঠি লিখছে। বাট আলটিমেটলি ওনার সাথেই বিয়ে হয়েছিল তোমার এই প্রমোদ চৌধুরীর। সেটা বিসিএসেরই কোশ্চেন যে তোমার রবীন্দ্রনাথ ঠাকুরের ছেঁড়াপত্র কাকে উৎসর্গ করা, সেটা হচ্ছে তার যে ভাইয়ের মেয়ে ইন্দিরা দেবীকে উৎসর্গ করা, তার হাজবেন্ড হচ্ছে প্রমোদ চৌধুরী। তো এই প্রমোদ চৌধুরী হচ্ছে সর্বপ্রথম ব্যক্তি যিনি কিনা তোমার এই যে আমরা যে ভাষায় কথা বলি বা ই করি ইউজুয়ালি, তাই না, এটাকে কি বলি আমরা, চলিত ভাষা, এটার প্রবর্তন করেন। চলিত ভাষা না আসলে দেখবে সাধু ভাষা খুবই বিরক্তিকর, মানে শুনতেও অড লাগে, বুঝতেও প্রবলেম হয়। তো এই যে প্রথম চলিত ভাষা নিয়ে কাজ করেন প্রমোদ চৌধুরী, এবং তার যে পত্রিকাটা সম্পাদনা করেন সেটার নাম ছিল হচ্ছে সবুজপত্র পত্রিকা, এবং এই পত্রিকার মাধ্যমে তিনি এই চলিত ভাষার রূপটাকে মানে পরিচিতি লাভ করানো হয়। তার এটার মাধ্যমে তিনি লেখাগুলো প্রকাশ করেন। তো এই জন্য তার উপাধি দেখো কি, উপাধি হচ্ছে বীরবল। পরীক্ষা ডিরেক্টলি আসে যে প্রমোদ চৌধুরীর উপাধি কি, বীরবল। আবার তোমার এভাবে আসে যে প্রমোদ চৌধুরী সম্পাদিত পত্রিকার নাম কি, সবুজপত্র। বা এটাও আসতে পারে যে চলিত রীতি নিয়ে কোন পত্রিকা অগ্রণী ভূমিকা পালন করে, সেক্ষেত্রেও সবুজপত্র উত্তর হবে। আর যদি ব্যক্তি আসে যে কে ভূমিকা পালন করে, তখন উত্তর হবে প্রমোদ চৌধুরী বা চলিত রীতির জনক। আচ্ছা, আই গেস এখান থেকে ইনফরমেশনগুলো তোমরা মনে রাখবা। আর বাংলা সাহিত্যের কথ্যরীতির প্রচলনে গুরুত্বপূর্ণ পত্রিকা এখন বলো। কথ্যরীতি কোনটা? এই যে একটু আগে আমি তোমাদেরকে যা বললাম তাই, চলিত রীতিতেই তো আমরা কথাবার্তা বলি। তো এই যে এটারই প্রবর্তন বা এটারই ক্ষেত্রে সবচেয়ে মুখ্য ভূমিকা পালন করে এই সবুজপত্র পত্রিকা বা প্রমোদ চৌধুরী। বুঝে গেছে? এখন চলে আসো নেক্সট ইনফরমেশন, দ্যাট ইজ আদার্স। যে যে তোমার ইম্পর্ট্যান্ট সংবাদপত্রগুলো ছিল সেগুলোর সম্পাদক কারা কারা ছিলেন। তার মধ্যে দেখো বেঙ্গল গ্যাজেট, দিগদর্শন, এগুলো একদম ইনিশিয়াল ফেজের, যখন শুরুর দিকে হয়েছিল তখনকার সময়ের। যেমন দেখো, বেঙ্গল গ্যাজেটের সম্পাদক ছিলেন জেমস অগাস্টা সিকি। দিগদর্শন সেটা হচ্ছে জন ক্লার্ক ম্যাশম্যান। সমাচার দর্পণ, জন ক্লার্ক ম্যাশম্যান। এই সমাচার দর্পণে একটা পরীক্ষা আসে। আমরা ছোটবেলায় যখন নিউজ পেপার পত্রিকা মানে নিউজ পেপার এসে পড়তাম, তাই না, কম্পোজিশন বা এসে মুখস্থ করতাম, তখন এই যে সমাচার দর্পণের কথা ওইখানে বলা ছিল, তাই না? তো এই যে দেখো, এটার সম্পাদক ছিলেন জন ক্লার্ক ম্যাশম্যান। এবং রাজা রামমোহন রায়, তার সম্পর্কে ডিটেলস পড়তে হয়। তিনি তোমার হচ্ছে কয়েকটা মানে প্রথা, যেগুলো সমাজের প্রচলিত প্রথা, ওগুলাকে বিলোপ করার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করেন। তার মধ্যে একটা ছিল হচ্ছে সতীদাহ প্রথা, তাই না? রাজা রামমোহন রায় সতীদাহ প্রথা, এটাকে তিনি বিলোপ করার ক্ষেত্রে, সতীদাহ প্রথা বিলোপ, বিলোপ মানে কি, মানে যেটাকে বাদ দেওয়ার জন্য অগ্রণী ভূমিকা পালন করেন।
তো এই হচ্ছে রাজা রামমোহন রায়, তার পত্রিকা, সম্পাদিত পত্রিকা ছিল হচ্ছে সংবাদ কৌমুদী। এরপরে আরেকটা দেখো, ঈশ্বরচন্দ্র গুপ্ত, তাকে আমরা পড়ছিলাম কোথায়? এই গুপ্তকে পড়ছিলাম হচ্ছে যুগ সন্ধিক্ষণের, যে আমাদের একটা পিরিয়ড ছিল, মানে মধ্যযুগ থেকে আধুনিক যুগে যখন যাওয়া হয়, তার মধ্যে শুরুর দিকে কি বলছিলাম, যে কিছু মানুষ ব্যাকডেটেড চিন্তা ভাবনা করে, আবার ওই একই মানুষ আবার আপডেটেড চিন্তা ভাবনা করে। তার মানে মানুষের, মানে ইয়ে আর কি, ধরো মধ্যেই দুই ধরনের পার্সোনালিটি খেয়াল করা যাচ্ছে, একটা ব্যাকডেটেড একটা আপডেটেড। তো তার মধ্যেই এক ব্যক্তি হচ্ছে ঈশ্বরচন্দ্র গুপ্ত, সে একবার বলতেছে নারী শিক্ষা প্রয়োজন আছে, আবার বলতেছে যে নেই। তার মানে কি বোঝায় ব্যাকডেট আপডেটেড? তো এই জন্যই দেখো দুইটা যুগ, একটা ছিল মধ্যযুগীয় ভাবাদর্শ আর একটা ছিল তোমার আধুনিক যুগীয় ভাবাদর্শের। তো এই জন্যই এটাকে বলা হয় যুগ সন্ধিক্ষণ। তো পরীক্ষা যদি আসে যুগ সন্ধিক্ষণের কবি কে, তাহলে উত্তর হবে ঈশ্বরচন্দ্র গুপ্ত, এবং তার সম্পাদিত পত্রিকা ছিল সংবাদ প্রভাকর। তারপর চলে আসো যে জ্ঞান অন্বেষণ। জ্ঞান অন্বেষণ দেখো দক্ষিণারঞ্জন মুখোপাধ্যায়, এটা মুখস্থ করবো, পরীক্ষা ডিরেক্টলি আসে। তত্ত্ববোধনী অক্ষয় কুমার দত্ত। তো তত্ত্ব দত্ত, এইভাবে দুইটাকে কয়েকবার পড়লেই দেখবা আজীবন মনে থাকতেছে, তত্ত্ব দত্ত। তারপর রংপুর বার্তাবহ, ইটস ইম্পর্ট্যান্ট, এটা হচ্ছে কি গুরুচরণ শর্মা রায়, গুরুচরণ রায়। তো এই যে রংপুর বার্তাবহ হচ্ছে বাংলাদেশের প্রথম, যদি বলা হয় তাহলে হচ্ছে কি রংপুর বার্তাবহ, বাংলাদেশের বললে প্রথম রংপুর বার্তাবহ উত্তর হবে, সংবাদপত্র। এবং ঢাকা প্রকাশ, যেটার ইংরেজি নাম হচ্ছে ঢাকা প্রেস, এইটার সম্পাদক ছিলেন হচ্ছে কৃষ্ণচন্দ্র মজুমদার। এই কৃষ্ণচন্দ্র মজুমদারের একটা বিখ্যাত লাইন আছে, তোমরা অধ্যবসায় রচনাটা পড়ছো না ক্লাস 10-এ, যখন এসএসসি দিছো, সেখানে কোন রচনা পড়ছো? অধ্যবসায় মুখস্থ করছো তো নাকি? বলো, এসএসসির সময় অধ্যবসায় পড়ো নাই? ও, তোমরা তো আবার পরীক্ষা দিছো শর্ট সিলেবাসে, তোমাদের রচনা ছিল নাকি ছিল না বাংলাতে? ছিল তো। তো অধ্যবসায় পড়ো ছিল নাই? ভাইয়া। অধ্যবসায় পড়ছো? হ্যাঁ। কি ভাইয়া পড়ছি, পয়েন্ট গুলো পড়তাম ভাইয়া, এমনিতে আইডিয়াতে লিখতাম। হ্যাঁ, মানে আমি আমার লাইফে ক্লাস 8 থেকে শুরু করে 10 পর্যন্ত শুধু এই একটা রচনাই পড়ছি অধ্যবসায়, কারণ সব পরীক্ষা দেখতাম এটাই আসতো। ঠিক আছে। আচ্ছা, সো দেখো তারই একটা বিখ্যাত কবিতা আছে তোমার, এই যেটা, যে কেন পান্থ ক্ষান্ত হও হেরি দীর্ঘ পথ, কেন পান্থ ক্ষান্ত হও হেরি দীর্ঘ পথ, তারপরে কি যেন, উদ্যম বিহনে কার্পুরে মনোরথ, উদ্যম, সরি বানানটা একটু ভুল হয়েছে, বিহনে কার্পুরে মনোরথ। তো এটা ছিল আমার এই অধ্যবসায় কবিতার প্রথমে ভূমিকার শুরুতেই, এই কবিতাটা নিচে দিয়ে লিখতাম যে কৃষ্ণচন্দ্র মজুমদার। তো এটার মানে যে কি সেটা আমি নিজে জানি না, বাট দেওয়া লাগতো কবিতার লাইন টাইন তাই দিতাম। তারপর দেখো, এই যে উত্তরাধিকার, এটা ছিল হচ্ছে বাংলা একাডেমির। তো আমরা বাংলা একাডেমি সম্পর্কে লাস্ট ক্লাসে পড়াইছিলাম, তোমরা অল্প কয়েকজন ছিলা, মনে আছে? বাংলা একাডেমিতে 6টা পত্রিকা পড়াইছিলাম। আরেকটার নাম কি বলো তো? আমি 6টার মধ্যে 2টা পড়তে বলছিলাম, একটা উত্তরাধিকার, আরেকটার নাম কি বলতে পারবা? হুম, সেটার সাথে একটা পাখির নাম আছে, পত্রিকাটার নামের সাথে একটু পাখির নামের এড আছে, ওই যে ধান শালিকের কি যেন, সেটা একটু লিখে দেই, ধান শালিক, ধান শালিকের কি যেন আছে সাথে। তো এই যে এই 2টা পত্রিকা হচ্ছে বাংলা একাডেমির ইম্পর্টেন্ট, আরও 4টা আছে, টোটাল 6টা পত্রিকা প্রকাশিত হয় বাংলা একাডেমি থেকে। তো এগুলো কিন্তু আমি গত ক্লাসে পড়াইছি, এবং আজকের ক্লাসের একটা পার্ট গত ক্লাসের টপিকটা, মানে বাংলা লিটারেচারের যেটা ক্লাস 3, সেখানে আধুনিক যুগের ইনিশিয়ালি যে টপিকটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে প্রতিষ্ঠান সমূহগুলা। তার মধ্যে এই যে ফোর্ট উইলিয়াম কলেজ, বাংলা একাডেমি, মুসলিম সাহিত্য সমাজ, এরপরে আদার্স যা যা আছে সব কিছু সেখানে আমরা ডিটেলস পড়ছিলাম। তো ওই ক্লাসেরই একটা পার্টের মধ্যে এই টপিকটা আমি পড়াইছিলাম, বাংলা একাডেমির টপিকটা। তো এখান থেকে ওইটা পড়তে হবে, ওই ক্লাসের রেকর্ড আমি দিয়ে দিব। তারপর দেখো বঙ্গদর্শন, এটা পরীক্ষায় প্রচুর প্রচুর রিপিট হয়। বঙ্গদর্শন পত্রিকা হচ্ছে বঙ্কিমচন্দ্র, তো বঙ্গ বঙ্কিম দেখো দুইটাই যুক্ত ব্যঞ্জন আছে এখানে, এই জন্য এইভাবে মনে রাখবা, বঙ্গ বঙ্কিম। তারপরে দৈনিক সওগাত পত্রিকা, এটা আমাদের সময় বিউপিতে আসছিল 2020-21 সেশনে। ঠিক আছে, এটার উত্তর হচ্ছে মোহাম্মদ নাসির উদ্দিন। দৈনিক সওগাত পত্রিকা, এটা F++ ইউনিটে কোশ্চেন, F++ ইউনিটের কোশ্চেন। তারপর দেখো ভারতী দ্বিজেন্দ্রনাথ ঠাকুর, সবুজপত্র প্রমোদ চৌধুরী, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। এরপরে দেখো কাজী নজরুল, এটাও আসছিল আমাদের সময় F++-এ। ঠিক আছে, এটাও আসছিল তোমার 20-21 সেশনেই।
যে আসছিল যে কাজী নজরুল ইসলামের সম্পাদিত পত্রিকা নয় কোনটি। সো এখানে এই তিনটা ছিল, আরেকটার বাইরে ছিল, এই জন্য তিনটে মুখস্থ করতে হবে: ধূমকেতু, লাঙল আর একটা নবযুগ। এটা অনেক সময় দৈনিক নবযুগও লেখা থাকে। তারপরে কল্লোল দেখো দীনেশ রঞ্জন দাস। শিক্ষা পত্রিকা হচ্ছে আবুল হোসেন। এই যে শিক্ষা পত্রিকা সম্পাদক আবুল হোসেন, মানে শিক্ষা পত্রিকা কিসের? মুসলিম সাহিত্য সমাজের মুখপাত্র, বাট মুসলিম সাহিত্য সমাজের সাথে রিলেটেড ব্যক্তি ছিলেন আবুল হোসেন। আরও কয়েকজন ছিল, মোতার হোসেন চৌধুরী। এদের আবার একটা আন্দোলনও ছিল, বলতে পারবো আন্দোলনটার নাম কি? মুসলিম সাহিত্য সমাজের একটা আন্দোলন, সে আন্দোলনের একটা স্লোগানও ছিল। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসে প্রচুর। আন্দোলনটার নাম কি ছিল, স্লোগানটা কি ছিল বলো তোমাদের? আন্দোলনের নাম বুদ্ধির মুখ। হ্যাঁ হ্যাঁ, বুদ্ধির মুক্তি আন্দোলন, এবং আমি লিখে দিচ্ছি বুদ্ধির মুক্তি আন্দোলন। এবং স্লোগানটা বলতে পারবা? দু এক লাইন বলো, এটা তো মজার স্লোগান। স্লোগানটা কি বলো? জ্ঞান যেখানে সীমাবদ্ধ, তারপরে বুদ্ধি যেখানে আড়ষ্ট, বুদ্ধি যেখানে আড়ষ্ট, মুক্তি সেখানে কি বলো? অসম্ভব। অসম্ভব। এটা আসে পরীক্ষায় প্রচুর। সো এটা কিসের? এটা হচ্ছে এই মুসলিম সাহিত্য সমাজ বা বুদ্ধি মুক্তি আন্দোলনের সাথে রিলেটেড। তারপর চলে আসো যে দৈনিক আজাদ পত্রিকা হচ্ছে মোহাম্মদ আকরাম খাঁ, ক্রান্তি হচ্ছে রণেশ দাশগুপ্ত। সেই কয়েকটা এখান থেকে পড়বা। এর মধ্যে থেকেই পরীক্ষা রিপিট হয়, প্রচুর ইম্পর্ট্যান্ট এই জায়গাটা। আরেকটা পত্রিকা ইম্পর্ট্যান্ট, সেটা হচ্ছে তোমার সঞ্জয় ভট্টাচার্য। সেটার নাম কি? নাম ভুলে গেছি, কি নাম জানো সেটা? সঞ্জয় ভট্টাচার্য, সঞ্জয় ভট্টাচার্য কি জানো? হ্যাঁ, কোনটা? পূর্বাশা হ্যাঁ পত্রিকা। হ্যাঁ হ্যাঁ, রাইট রাইট, পূর্বাশা, রাইট। পূর্বাশা, পূর্বাশা হচ্ছে সঞ্জয় ভট্টাচার্য। তুমি এটা পড়ছো কবে বলো? আগে থেকেই পড়ছো? জানা ছিল নাকি আমার কোনো ক্লাসে দেখছো? জি ভাইয়া। ওকে গুড, এটা বিসিএসও কিন্তু আসছে কোশ্চেন, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। তারপর আসো যে সাহিত্যিকদের বিখ্যাত উক্তি। উক্তির মধ্যে আমরা সবগুলো পড়বো না, এখানে অনেক উক্তি আছে যেগুলো ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসতে পারে, আমি সেগুলো মার্ক করবো, তোমরা ওগুলা একটু ভালো করে পড়বা। যেমন এটা দেখো, এটা তোমরা এমনিতেই জানা উচিত যে তুমি অধম তাই বলে আমি উত্তম হব না কেন। ঠিক আছে? এটা বলছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লিখিত এই যে কপালকুণ্ডলা, তার এটা বলা। এরপরে পথিক তুমি পথ হারাইছো, এটাও কপালকুণ্ডলার, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তারপরে এটা দেখো, এই যে কাঁদতে আসেনি ফাঁসির দাবি নিয়ে এসেছি, মাহবুব আলম চৌধুরী। এটা পড়তে হবে। এই যে কৃষ্ণচন্দ্র মজুমদারেরটা এখানে আমি যেটা লিখে দিলাম। তারপরে এটা দেখো নানান বিষয়, এগুলো লাগবে না, এখান থেকে দুইটাই পড়ো। আর শৈবাল দিঘিরেরটাও পড়বে, এটা রবীন্দ্রনাথ ঠাকুরের রঠা, এবং মনে রাখবা। তারপরে এটা দেখো, এটা ইম্পর্ট্যান্ট, মুনির চৌধুরীর মানুষ মরে গেলে পচে যায়, বেঁচে থাকলে বদলায়। তারপরে দেখো, এই যে আমার সন্তান যেন থাকে দুধে ভাতে, ইটস ইম্পর্ট্যান্ট, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, এটাকে 5 স্টার দিবা। ঠিক আছে? এটা পরীক্ষা আসে। আমার সন্তান যেন থাকে দুধে ভাতে, এটা ভারতচন্দ্র রায়গুণাকারের উক্তি। এটা বলছে কি? ঈশ্বর পাটনি, ঈশ্বর পাটনি। তারপর দেখো তোমার স্বাধীনতাহীনতায় কে বাঁচিতে চায়, এটাও একটু পড়ো। তারপরে সঞ্জীব চন্দ্র চট্টোপাধ্যায় বলছে বন্যেরা বনে সুন্দর, শিশিরা মাতৃক্রোড়ে। এটা নিয়ে আমরা ভাব সম্প্রসারণ পড়ছিলাম, তাই না? তো এটা, এটা কিন্তু দরকার আছে, এটা এমনিতে বিভিন্ন সময় বিভিন্ন কথাবার্তার ক্ষেত্রে আমরা বলি যে বন্যেরা বনে সুন্দর, শিশুরা মাতৃক্রোড়ে। তারপরে মোদের গর্ব মোদের আশা, এটা পড়বো, অতুল প্রসাদ সেন। এই কয়েকটা এখান থেকে পড়ো। ঠিক আছে? আর একটা দেখি তোমরা পারো কিনা, এই যে ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়, পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি, এটাকে বলছে বলো? হুম, লিখে দিচ্ছি এখানে। সুকান্ত ভট্টাচার্য। রাইট, ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়, পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি, এটা বলছে কে? সুকান্ত ভট্টাচার্য। আচ্ছা, এখন আসো কবিদের উপাধি সম্পর্কে পড়বো। কাজী নজরুলকে বলা হয় বিদ্রোহী কবি, এটা আমরা সবাই জানি, রেবেল পয়েট। কিন্তু এটা যদি জিজ্ঞেস করি যে বাংলা সাহিত্যের প্রথম বিদ্রোহী কবি কে, বলো তো? প্রথম বিদ্রোহী কবি বললে কি উত্তর হবে?
তো তখন দেখো উত্তর হবে মাইকেল মধুদাদু। কারণ তিনি ছিলেন বাংলা সাহিত্যের প্রথম বিদ্রোহী কবি, কারণ তার যে লেখাগুলো সেগুলোও কিন্তু বিদ্রোহমূলক লেখা গুলাই ছিল আর কি, সাহিত্যগুলো ছিল। যেমন আমরা এই যে বিভীষণের প্রতি মেঘনাদ, এটা কিন্তু ব্রিটিশ বিরোধী একটা বিদ্রোহীমূলক লেখা, মেঘনাদ বধ যেটা। তো এরপর দেখো তিনি একই সাথে বাংলাদেশের জাতীয় কবি। তো কাজী নজরুল থেকে ইম্পর্টেন্ট ইনফরমেশন হচ্ছে, একটু পরে অবশ্যগুলো আসে, ওগুলো তখনই বলবো। তারপর দেখো যে রবীন্দ্রনাথ ঠাকুর যে বিশ্বকবি, তাকে বলা হয় ছোট গল্পের জনক, সেটা মনে রাখবা। তারপরে রূপসী বাংলার কবি, প্রকৃতির কবি, শুদ্ধতম কবি, তিমির হননের কবি, নির্জনতার কবি, চিত্ররূপময় কবি, সবগুলো হচ্ছে জীবনানন্দ দাশ। তারপর মাইকেল মধুদাদু একই সাথে সনেতের প্রবর্তক। তো এটা হচ্ছে বাংলা সনেতের প্রবর্তক বললে মাইকেল মধুদাদু। বাট যদি বলি যে আমরা এমনিতে শুধু সনেটের প্রবর্তককে পুরো মানে ইয়েতে বলো, তাহলে কি হবে? পেত্রা। পেট্রাক। পেট্রাক। ইটালিয়ান পেট্রাক সনেটের প্রবর্তক। আচ্ছা, তারপর দেখো অমৃতাক্ষর ছন্দ, এটাকে ইংলিশে বলা হয় ব্ল্যাঙ্ক ভার্স, এটারও প্রবক্তা হচ্ছে মাইকেল মধুদাদু। ওকে। তারপর দেখো বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, সাহিত্য সম্রাট বলা হয়, এবং প্রথম সার্থক উপন্যাসী বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। তারপরে আলাওলকে বলা হয় মহাকবি, আলাওল, তিনি ওই যে মধ্যযুগের ভিতরে আছে আলাওল। তারপরে ঈশ্বরচন্দ্র গুপ্ত, তাকে বলা হয় যুগ সন্ধিক্ষণের কবি, একই সাথে স্ববিরোধী কবি, কারণ সে একবার বলছে নারী শিক্ষা দরকার আছে, আবার বলতেছে নাই। তার মানে কি স্ববিরোধী করছে, এই জন্যই যুগ সন্ধিক্ষণ ঈশ্বরচন্দ্র গুপ্ত। তারপর দেখো ঈশ্বরচন্দ্র শর্মা। তো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর যে সেই মূলত শর্মা, পরীক্ষায় কোশ্চেনটা প্রায় আসে যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কি নামে সিগনেচার করতো বা সাইন করতো, তার সাইন নেমটা কি? তো সেটা হচ্ছে কি ঈশ্বরচন্দ্র শর্মা নামে, কারণ বিদ্যাসাগর হচ্ছে তার উপাধি, তার আসল নাম কিন্তু শর্মাই। ওকে। এবং তিনি হচ্ছে দেখো গদ্যের জনক, বিরাম চিহ্নের জনক, গদ্যের জনকও বিরাম চিহ্নের জনক। একই সাথে এই যে বিরাম চিহ্নের যদি কথা বলি, ধরো সর্বপ্রথম তিনি তো বিরাম চিহ্ন মানে কি, যে কমা, দাড়ি, তারপরে সেমিক্লোন, এগুলোই তো, তাই না? এখন বাংলা সাহিত্যে সর্বপ্রথম ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরই মূলত এই জিনিসগুলো ইউজ করছে, তার আগে এগুলোর ইউজ ছিল না, এমনিতেই লেখা লিখে যেত। তো আমাকে এটা বলতে পারবা যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তার কোন লেখাটার মধ্যে, কোন বইটার মধ্যে সর্বপ্রথমে বিরাম চিহ্নগুলোর ব্যবহারটা করছে? সেই বইটার নাম কি? জাস্ট বইটার নাম বলো। বইটার নাম হচ্ছে বেতাল পঞ্চবিংশতি। ঠিক আছে, এই বইতে সর্বপ্রথম বিরাম চিহ্নের ব্যবহার হয়েছে, মনে থাকে যেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তারপর আসো যে হাসন রেজা, তার আসল নাম হচ্ছে ওহিদুল রেজা, তাকে বলা হয় মরমী কবি। তারপরে দেখো স্বভাব কবি আছে গোবিন্দ দাস, জসিমউদ্দিন পল্লী কবি, সুফিয়া কামালকে কি বলা হয়? জননী সাহসিকা। তারপর ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বা ডিএমএস ভাষাবিজ্ঞানী, ফররুখ আহমেদ মুসলিম রেনেসার কবি, এগুলোর কথা বলা আছে। তারপরে ভোরের পাখি, এটা পরীক্ষায় প্রচুর আসে, প্রচুর, 3 স্টার ইম্পর্টেন্ট, যে ভোরের পাখি কাকে বলা হয়? ভোরের পাখি বলা হয় হচ্ছে বিহারীলাল চক্রবর্তীকে। এবং মুসলিম নারী জাগরণের অগ্রদূত হচ্ছে কে? মাই ফেভারিট বেগম রোকেয়া। তার জন্ম মৃত্যু তারিখটা কত বলতে পারবা? একই তারিখ, জন্ম যে তারিখে, মৃত্যু একই তারিখে। কত? 9 ডিসেম্বর। হ্যাঁ, 9 ডিসেম্বর। 9 ডিসেম্বর। এবং এটা পরীক্ষায় কিন্তু রিপিট হয়, প্রচুর কোশ্চেনটাই রিপিট হয় এটা। তারপর দেখো ভারতচন্দ্র রায়গুণাকার, প্রথম নাগরিক কবি তিনি। মুকুন্দরাম চক্রবর্তীকে বলা হয় কবি কঙ্কন। মুকুন্দ দাসকে বলা হয় চারণ কবি। তারপর যতীন্দ্র নাথ সেনগুপ্ত, দুঃখবাদের কবি। শামসুর রহমানকেও নাগরিক কবি বলা হয়, এটা হচ্ছে প্রথম নাগরিক কবি, আর এটা হচ্ছে শামসুর রহমান শুধু নাগরিক কবি। তারপরে সত্যেন্দ্রনাথ দত্ত হচ্ছে ছন্দের জাদুকর, এটাও পরীক্ষা মাঝে মধ্যে আসে। আর চলিত রীতির প্রবর্তক প্রমোদ চৌধুরী, তার ইয়ে হচ্ছে বীরবল, বীরবল। তারপর দেখো সুকান্ত ভট্টাচার্য হচ্ছে কিশোর কবি, কারণ সে অল্প বয়সেই মরে গেছে, 21 বছর বয়স। তারপরে তিনি কি দুর্ঘটনায় মারা গেছে বলো তো? সুকান্ত ভট্টাচার্য একটা দুর্ঘটনায় মারা গেছে, বলো। রাম দুর্গা। হ্যাঁ, ট্রাম দুর্ঘটনা, ট্রাম। তারপর দেখো অনেকে ভাবে যে সে নাকি সুইসাইড করছে, আবার অনেকে ভাবে যে দুর্ঘটনায় আসলে পড়ে মারা গেছে, বলা যায় না কেন কি হয়েছে। তারপর হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়কে বলা হয় বাংলার মিল্টন। ইংলিশে যেমন জন মিল্টন ছিল, সেরকম আর কি বাংলার মিল্টন। প্যারীচাঁদ মিত্র হচ্ছে দেখো বাংলা উপন্যাস ধারার প্রতিষ্ঠাতা পুরুষ, কারণ সেই সর্বপ্রথম বাংলা উপন্যাস লিখছে। বলো তো সেই প্রথম উপন্যাসের নাম কি প্যারীচাঁদ মিত্রর? বলো।
প্রথম উপন্যাসের নাম কি? আলালের ঘরের দুলাল। দুলালের ঘরে দুলাল। রাইট, আলালের ঘরের দুলাল। এটা কিন্তু একটা বাগধারাও হয়, মানে এই যে আলালের ঘরের দুলাল মানে কি, আলালের ছেলে দুলাল যে কিন্তু কোনো কাজ টাজ করে না, শুধু বসে বসে খায় আর কি, ওরকম, তখন তাকে কি বলে? আদরের। হ্যাঁ, আলালের ঘরের দুলাল। তারপর দেখো কাজেমাল কোরাইশি, তার নাম হচ্ছে কায়কোবাদ। প্যারীচাঁদ মিত্র, ও আচ্ছা, এই যে প্যারীচাঁদ মিত্র বললাম যে আলালের ঘর দুলাল উপন্যাসের প্রতিষ্ঠাতা পুরুষ, কিন্তু যদি বলি যে সার্থক উপন্যাসকে লিখছে, তাহলে তার নাম কি হবে বলো? সার্থক উপন্যাস। মাইকেল মধুসূদন। মায়ের হবে, মায়ের, এটা হচ্ছে বঙ্কিমচন্দ্র। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, বাংলা সাহিত্যের প্রথম সার্থক ব- উপন্যাসিক। তার সেটার নাম কি? এই তা না, বলো সেটার নাম কি, প্রথম সার্থক উপন্যাসের নাম কি? কপালকুণ্ডলা। মায়ের তো, তোমার তো মায়ের না দিয়ে উপায় নাই। কপালকুণ্ডলিনী। শর্মিষ্ঠা। কে শর্মিষ্ঠা? শর্মিষ্ঠা তো শর্মি নাটক। দুর্গেশ নন্দিনী। দুর্গেশ নন্দিনী, ঠিক শোন- আছে। দুর্গেশ নন্দিনী, এগুলো মনে রাখতে হবে। আর শর্মিষ্ঠা ছিল নাটক, ওইটা মাইকেল মধুজাদুর। কপালকুণ্ডল, কপালকুণ্ডলা কার? ওটা তো তার না। তারপর দেখো, এই যে প্যারিচাঁদ মিত্রর আরেকটা ডাক নাম হচ্ছে তোমার টেকচাঁদ ঠাকুর। বঙ্কিমচন্দ্র হচ্ছে কমলাকান্ত ডাক নাম। তারপরে বালাইচাঁদ মুখোপাধ্যায়কে কি বলো তো, বনফুল। এগুলো সব আমাদের পাঠ্য বইতে ছিল, আমরা এগুলো পড়ছিও। তারপরে মীর মোশাররফ হোসেনের নাম হচ্ছে কি গাজী মিয়া। মীর মোশাররফ হোসেনের নামেই হচ্ছে কি জাহাঙ্গীরনগরে একটা হল আছে, এবং সে জাহাঙ্গীরনগরেরই স্টুডেন্ট। জাবিতে হল, জাবিতে হল, এবং এশিয়ার মধ্যে সবচেয়ে বড় হল এটা, মীর মোশাররফ হোসেন হল, MMH হল। তারপর দেখো, রাজশেখর বসু হচ্ছে পরশুরাম। তারপরে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়কে বলা হয় অনীলা দেবী, এটা ব্যতিক্রম, তাই মনে রাখবা। তারপরে শেখ আজিজুর রহমানের ডাকনাম হচ্ছে তোমার শওকত ওসমান। সমরেশ বসুকে বলা হয় কালকুট। সুনীল গঙ্গোপাধ্যায়কে বলা হয় নীল লোহিত। এই কয়েকজনের যে ডিটেলস বললাম, কবিদের উপাধি এবং তাদের ডাকনাম, এটা একটু ভালো করে পড়বা। এখন আমরা প্রত্যেকটা কবি সাহিত্যিকদের ডিটেলস সম্পর্কে পড়ব। প্রথমেই দেখো রবীন্দ্রনাথ ঠাকুর, বাংলা ছোট গল্পের জনক, তাকে আমি সংক্ষেপে বলি র ঠা। রবীন্দ্রনাথের র, ঠাকুরের ঠা। এখন চলে আসো এখানে, এই হচ্ছে তার ছবি, ঠিক আছে। তার ভালোই গোঁফ দাড়ি বড় সড়ো, দেখতেও নারু সুন্দর সুন্দরী ছিল, বাট কাজী নজরুল থেকে কম সুন্দর, কাজী নজরুল বেশি সুন্দর। এখন দেখো এখানে, যে তাকে বলা হয় বিশ্বকবি, এবং এই উপাধিটা দিছে হচ্ছে ব্রহ্মবান্ধব উপাধ্যায়, এটা কি জানি না, বাট এটা একটা উপাধি তার। তারপরে তাকে একই সাথে ব্রিটিশ সরকার কর্তৃক নাইট উপাধি দেওয়া হয়। তো যাদেরকে নাইট উপাধি দেওয়া হয়, এটার ইংলিশ বানানটা এরকম, KNIGST, নাইট, ঠিক আছে। এই নাইট উপাধি যাদেরকে দেওয়া হয় তাদেরকে স্যার বলতে হয়, বুঝে গেছে। এখন বলতে পারো যে আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের নামের আগে তো স্যার বলি না, তাহলে কেন বলি না বলো তো? হোয়াটস দ্য রিজন? তাকে কেন বলি না? দ্য রিজন ইজ, রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু এই নাইট উপাধি বর্জন করে। কখন বর্জন করে, কি উপলক্ষে বর্জন করছে বলো? কি কারণে সেটা বর্জন করে দিচ্ছে, মানে সেটা অ্যাকসেপ্ট করে নাই, সেটা বর্জন করে? বর্জন কি এই জন্য করছে? জালিয়ানওয়ালাবাগ হত্যা। হ্যাঁ, যে কি বানান নিয়ে তোমরা কিছু বলো না, আমি কোনটা দিছি বুঝতেছি না, কনফিউজড কোনটা হবে। এটা হচ্ছে জালিওয়ান, কি হলো, ওয়ালাবাগ হত্যাকাণ্ড, 1919 সাল, তাই না? 1919, হ্যাঁ উনিশশো উনিশ ভাইয়া। সালে 1919 সালে জালিয়ানওয়ালা হত্যাকাণ্ডের জন্য সে এই নাইটহুড উপাধি বর্জন করেন। আর এরকম আরেকজন ব্যক্তি আছে যিনি বাংলাদেশের, তিনি এই নাইট উপাধি পাইছে, বলো তো কে? তার নামের আগে কিন্তু স্যার বলতে হয়, বলো। সে একটা NGOর প্রতিষ্ঠাতা। স্যার ফজলে হাসান আবেদ। হ্যাঁ, স্যার ফজলে হাসান আবেদ। কারণ এই যে তাকেও কিন্তু নাইট উপাধি দেওয়া হয়, এবং এই কারণে কিন্তু তার আগে স্যার বলতে হয়, স্যার ফজলে হাসান আবেদ। সে কোন NGOর প্রতিষ্ঠাতা? NGOটার নাম কি? ব্র্যাক। ব্র্যাক, এবং এটা পুরো পৃথিবীর সবচেয়ে বড় NGO, ব্র্যাক। দেখো তারপরে যে কবিগুরু বলা হয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরকে ক্ষিতিমোহন সেন, তারপরে গুরুদেব বলছে মহাত্মা গান্ধী। এগুলো এমনিতে আমরা জাস্ট পড়বো, এগুলোতে এখান থেকে কোশ্চেন আসে না। আচ্ছা, কিন্তু এই যে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড, এটা পরীক্ষা আসে 1919, এবং এই কারণে উপাধি ত্যাগ করেন, এটা আসে, এটা ইম্পর্ট্যান্ট।
তারপরে ছদ্মনামে চলে আসে যে রবীন্দ্রনাথ ঠাকুরের একটা ছদ্মনাম ছিল হচ্ছে ভানু সিংহ ঠাকুর, এটা পরীক্ষায় আসে, রিপিট হয়। তারপরে আন্নাকালী পাকরাশি, এটাও তার একটা নাম। তারপরে দেখো রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, জন্ম ছিল 7ই মে 61, জন্মস্থান কোথায়? জোড়াসাঁকোর বিখ্যাত ঠাকুর বাড়ি, ঠাকুর বাড়ি কলকাতা। তো এটা তো এখান থেকে জোড়াসাঁকোটা মনে রাখবা, পরীক্ষার সময় গ্রামের নাম বা জায়গার নাম আসে। এবং তার মাতার নাম এবং পিতার নামটা ইম্পর্ট্যান্ট। মাতার নাম দেখো কি সারদা দেবী, এবং পিতার নাম হচ্ছে দেবেন্দ্রনাথ ঠাকুর, এই দুইটা নাম মনে রাখবা। এবং সে ছিল 14তম সন্তান। তিনি আদি নিবাস ছিল খুলনা জেলার রূপসা জেলার উপজেলার পিঠাভোগ এখানে। এখন এই যে রূপসা থেকে আমার একটা কোশ্চেন মাথায় মনে পড়ছে, এই কোশ্চেনটা প্রায় আসে খুলনাতে। খুলনা ভার্সিটিতে যাওয়ার আগে যে জিরো পয়েন্ট, সেই জিরো পয়েন্টের মেইন রোডের একটু ব্যাক করলে ওখানে একটা রূপসা ব্রিজ পড়ে। রূপসা ব্রিজ বলতে কি, মানে ওখানে বড় সড়ো একটা ব্রিজ আছে আর কি, নদীর উপরে, রূপসা নদীর উপরে রূপসা ব্রিজ। তো আমার প্রশ্ন হচ্ছে যে রূপসা যে নদী আছে, সেই নদীর নাম রূপসা যে দেওয়া হয়েছে, এই রূপসা কে ছিল? রূপসা কি একজন পুরুষ নাকি একজন নারী বলো তো? রূপসা পুরুষ। কি নাম, তার পুরো নাম বলো। পুরো নাম, রূপলাল সাহা। হ্যাঁ পুরো নাম হচ্ছে রূপলাল সাহা, তার নাম অনুযায়ী এটা দেওয়া হয়েছে, তো এটা পরীক্ষণের সময় আসে। তারপর দেখো যে তাকে ডিলিট উপাধি দেওয়া হয়েছে 1936 সালে। প্রথম এশীয় ভারতীয় হিসেবে নোবেল পুরস্কার লাভ করছে 1913 সালে, এটা মনে রাখবা। এবং তোমার তিনি এই যে নাইট উপাধিটা বর্জন করেন 1919 সালে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের প্রতিবাদে। এবং তিনি 2বার ঢাকায় আসেন। ঠিক আছে, এখান থেকে শুধু এতটুকু পড়লেই হবে। তারপর দেখো তার বিখ্যাত কিছু উপন্যাস, বিশেষ করে তার 13টি উপন্যাস। বউ ঠাকুরানের হাট, এটা হচ্ছে প্রথম উপন্যাস। চোখের বালি, ঘোড়া, চতুরঙ্গ, শেষের কবিতা, রাজস্বী, নৌকাডুবি, ঘরে বাইরে, যোগাযোগ, 4 অধ্যায়। এখান থেকে এটা কয়েকবার রিডিং পরে মুখস্থ করবা যে এগুলো হচ্ছে তার বিখ্যাত উপন্যাস, পরীক্ষা এগুলো থেকে আসে। যে নিচের চোখের বালি এটা কার লেখা, ঘোড়া কে লিখছে, শেষের কবিতা এটা কি। দেখো শেষের কবিতা কি দেখে মনে হয় যেন কবিতা। এখন অপশনে থাকে কি শোন, অপশনে থাকে কবিতা, কাব্যগ্রন্থ, উপন্যাস, আর একটা অন্য কিছু থাকে। তো পোলাপান ভাবে কবিতা দিছে, কবিতা যদি না জানে ধরো কি করে, না জানলে কবিতা দিলে কবিতাই দাগে দেয়। আবার অনেকে বলে যে কবিতা যেহেতু তাহলে কাব্যগ্রন্থের সাথে মিলাচ্ছে, তাহলে কাব্য দাগে দেয়, কিন্তু এটা হচ্ছে কি আসলে উপন্যাস। তো পরীক্ষা আসলে অলওয়েজ উপন্যাস দিবা। এবং এই কোশ্চেন প্রচুর আসে যে শেষের কবিতা একটি কি, একটি উপন্যাস। ঠিক আছে। আর ঘরে বাইরে হচ্ছে ওই যে বললাম প্রমোদ চৌধুরী তার কি বড় ভাইয়ের মেয়ের জামাই, তাহলে তারও ইনসেন্স জামাই হয় সম্পর্কে। তো দেখো বলছে কি যে চলিত ভাষায় লেখা রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম উপন্যাস কোনটা? ঘরে বাইরে, এটা কিন্তু প্রমোদ চৌধুরীর রিকোয়েস্টেই তিনি লিখছে। মানে প্রমোদ চৌধুরী বলছে আপনি সব সাধু ভাষায় লেখেন, চলিত ভাষায় কিছু লেখেন, তো এই জন্য এটা লিখছে আর কি, বুঝছো, ঘরে বাইরে। তারপর আসো এটা রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যগ্রন্থ 56টা, তার মধ্যে কবি কাহিনী, গীতাঞ্জলি, পুনশ্চ, বনফুল, মানসী, সোনার তরী, সঞ্চয়িতা, শেষ লেখা। তো এর মধ্যে ইম্পর্টেন্ট হচ্ছে যে দেখো গীতাঞ্জলি, কারণ এটার কারণে নোবেল পুরস্কারটা পাওয়া হয়েছে। এটা মূলত হচ্ছে সং অফারিংস এর অনুবাদ। এই যে এটার ইংরেজি অনুবাদটা হচ্ছে মূলত সং অফারিংস। এই যে দেখো এটার ভূমিকা লিখে আবার ডাব্লিউ বি ইয়েটস, তাই না? ডাব্লিউ বি ইয়েটস এটার ভূমিকা লেখে, ইন্ট্রো, ইন্ট্রোটাকে লেখে ডাব্লিউ বি ইয়েটস। এবং তারা দুইজনই মূলত এটা পরে নোবেল পুরস্কার পায় 1913 সালের 10ই নভেম্বর। এবং বনফুল হচ্ছে তার প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ, 15 বছর বয়সে প্রকাশিত হচ্ছে এটা। আর সোনারতরী হচ্ছে মাত্রাবৃত্ত ছন্দে রচিত কাব্যগ্রন্থ। আর এখানে সঞ্চয়িতা অনেক সময় ডিরেক্টলি পরীক্ষা আসে যে সঞ্চয়িতা কে লিখছে। সঞ্চয়িতা লিখছে হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুর একটু বড় মাপের না কম্পারিজনে কাজী নজরুল থেকে, তাই রবীন্দ্রনাথ ঠাকুর লিখছে সঞ্চয়িতা। তাহলে যদি জিজ্ঞেস করি কাজী নজরুল লিখছে কি, বলো? সঞ্চিতা। সঞ্চিতা, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। আর শেষ লেখা হচ্ছে তার শেষ কাব্যগ্রন্থ। আবার দেখো এরা আবার কাহিনী করছে, এই যে কাজী নজরুল ইসলাম, তার যে সঞ্চিতা সেটা আবার রবীন্দ্রনাথ ঠাকুরকে উৎসর্গ করে দিছে, বুঝে গেছে? রবীন্দ্রনাথ ঠাকুর আবার করছে কি, তার একটা নাটক ছিল বসন্ত, সেটা আবার তাকে উৎসর্গ করে দিছে। তো ওগুলো মনে রাখতে হবে, ওইখান থেকে পরীক্ষা আসে প্রচুর। তো দেখো নাটক লিখছে সে প্রথম বাল্মীকি প্রতিভা। তারপর ছোট গল্পের জনক সে, যেহেতু ছোট গল্পের সার্থক ছোট গল্পকার। এই যে প্রথম ছোট গল্প হচ্ছে ভিখারিনী। তারপরে প্রথম সার্থক ছোট গল্প হচ্ছে কি দেনা পাওনা। শেষ গল্প হচ্ছে মুসলমানের গল্প।
তারপর প্রবন্ধ লিখছে জীবন স্মৃতি, এটা আত্মজীবনীমূলক প্রবন্ধ, অটোবায়োগ্রাফি। এরপর রাজনৈতিক প্রবন্ধ হচ্ছে সভ্যতার সংকট। তো এগুলো একটু পড়বা। আর এখানে দেখো তার সম্পাদিত পত্রিকা ভারতীয় তত্ত্ববোধিনী, বঙ্গদর্শন, বাট এগুলো কোথায় আসবে না। আমি তিনটা ক্রস দিয়ে দিলাম, এটা আসবে না, কারণ এই যে তত্ত্ববোধিনী আসলে অ্যান্সারে কি থাকবে? অ্যান্সারে থাকবে অক্ষয় কুমার দত্ত। অক্ষয় কুমার দত্ত। বঙ্গদর্শন থাকলে সেক্ষেত্রে কি থাকবে? বঙ্কিম চন্দ্র, এরকম আর কি। তাই এখন আসলে যে কাজী নজরুল ইসলাম, এটা আমাদের, তার সম্পর্কে আমরা লাস্ট করবো, তারপরে আজকে ক্লাস কমপ্লিট, এরপর বাকি পার্ট আরেকদিন। দেখো, কাজী নজরুল ইসলাম হচ্ছে বাংলাদেশের জাতীয় কবি, দি ন্যাশনাল পয়েট অফ বাংলাদেশ। ওকে, সেই হচ্ছে তার ছবি দেখো, আমার ফেভারেট। তো এখন চলে আসো এই যে বাংলা সাহিত্যের ইতিহাসে বিদ্রোহী কবি বলা হয় কাজী নজরুল ইসলামকে। তারপরে সর্বশ্রেষ্ঠ বাঙালিদের তালিকায় কাজী নজরুলের অবস্থান কত দেখো? দ্বিতীয়। তাহলে যদি জিজ্ঞেস করি সর্বশ্রেষ্ঠ বাঙালিদের তালিকায় প্রথম অবস্থানে কে আছে, বলো? বলো বলো, প্রথম কে? রবীন্দ্রনাথ। হুম হুম, রবীন্দ্রনাথ ঠাকুর দ্বিতীয় অবস্থানে আছে, তাহলে বলো প্রথম অবস্থানে কে? তোমরা এইভাবে ভুলে যেতে পারলা? বঙ্গবন্ধু। হ্যাঁ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তোমরা বঙ্গবন্ধুকে এইভাবে ভুলে গেছো? সরকার চেঞ্জ হয়েছে দেখা? এটা কোনো কথা? রবীন্দ্রনাথ ঠাকুর, সেটা হচ্ছে দ্বিতীয়। প্রথম কে? বঙ্গবন্ধু। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি কেন বলা হচ্ছে তাকে? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। মনে থাকবে, এটা ভুলবা না, কারণ সবারই তার নিজস্ব কাজকর্মের জন্য ক্রেডিট দেওয়া উচিত। বঙ্গবন্ধুর আসলে বাংলাদেশের পার্সপেক্টিভে অনেক অবদান আছে। হ্যাঁ, কিছু কন্ট্রোভার্সিও থাকবে, তো এটা স্বাভাবিক, বাট হ্যাঁ, তাকে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালিদের প্রথম র্যাঙ্কে রাখা হয়েছে। আর দ্বিতীয় হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর, আর তৃতীয় হচ্ছে কাজী নজরুল ইসলাম। সেখানে আমাদের তোমার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নামও আছে। জিয়াউর রহমান মেবি 20তম। ঠিক আছে, সেখানে তোমার ইও আছে, এই যে কি যেন বলে, আরে মহিলা, বেগম রোকেয়া। বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন, তারও নাম আছে, তিনি মেবি 9ম অবস্থানে আছে সোফার। তো ওই লিস্টটা একবার তোমরা দেখে নিবা উইকিপিডিয়াতে। ইয়ে বিবিসি শ্রেষ্ঠ বাঙালিদের তালিকাটা লিখে সার্চ করলেই চলে আসবে। সবার নাম দেওয়া আছে উইকিপিডিয়াতে, লিস্ট করা, ছবি সহকারে। তারপর দেখো, আধুনিক বাংলা গানের জগতে নজরুল পরিচিত ছিল বুলবুল নামে। ওই যে একটা গান খুব ভাইরাল, গানটা কি বলো তো? হুম, বুলবুলি। বুলবুলি। তারপর ওই যে কি বুলবুলি তোর, একটা, এই যে কোক স্টুডিওতে যে একটা গান খুব রিসেন্ট আসলো ভাইরাল। তারপর দেখো উপাধি, তাকে ধূমকেতু উপাধি দেওয়া হয়েছে। দুখুমিয়া, ব্যাঙাচি, এগুলো তার উপাধি। ধূমকেতু ছিল তার ছদ্মনাম। কাজী নজরুল ইসলামের জন্ম মৃত্যুটা পড়বা। তার জন্ম হচ্ছে 24শে মে 1899। তিনি দেখো বর্ধমান জেলার আসানসোল মহকুমার চুরুলিয়া গ্রামে, চুরুলিয়া গ্রামটা মনে রাখবা, কারণ পরীক্ষায় গ্রাম থেকে কোশ্চেন আসে। এবং তার পিতা হচ্ছে ফকির, কাজী ফকির, মাতা হচ্ছে জাহেদা খাতুন। তার সমাধি হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণে। তিনি পিক্স ডিজিজ নামক মস্তিষ্কের রোগের মৃত্যুবরণ করেন। পিক্স ডিজিজ হলে তোমার এই যে মেমোরি চলে যায়, মেমোরি লস হতে থাকে। এবং তিনি তার কথা বলার শক্তিও হারায় ফেলছে মূলত 43 বছর বয়সে। এবং এই কোশ্চেনটাও প্রচুর আসে যে তিনি কোন রোগে মারা যান এবং কত বছর বয়সে বাকশক্তি হারায় ফেলেন, 43 বছর বয়সে। এবং এই যে দুইটা সাল এবং তারিখ, এই দুইটা সাল থেকে 100% এমসিকিউ থাকে। মনে করো যে কাজী নজরুল থেকে যদি কয়েকটা জায়গা থেকে কোশ্চেন আসে, তার মধ্যে এটা একটা জায়গা, যে তাকে কবে জাতীয় কবির মর্যাদা দেওয়া হয় এবং তাকে কবে বাংলাদেশের নাগরিকত্ব দেওয়া হয়। তো দেখো, জাতীয় কবির মর্যাদা দেওয়া হয় 72-এ, আর নাগরিকত্ব দেওয়া হয় 76-এ। মনে থাকবে, সালটা মনে রাখবে, অ্যাটলিস্ট তারিখ যদি ভুলে যাও যাও, বাট সাল ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। আর সম্পাদিত পত্রিকা এটা প্রচুর আসে। 10 স্টার ইম্পর্টেন্ট, এটা পাবাই তুমি, যে নেক্সট অ্যাডমিশন টেস্টে এটা পাবাই, না পাইলে আমার নাম চেঞ্জ করে ফেলবো। যে কাজী নজরুল ইসলামের সম্পাদিত পত্রিকা কি কি? ধূমকেতু, লাঙল, আর একটা হচ্ছে দৈনিক নবযুগ, এই তিনটা।
তারপর দেখো তিনি উৎসর্গ করছিল তার যে সঞ্চিতা কাব্যগ্রন্থ কাকে, রবীন্দ্রনাথ ঠাকুরকে। আবার রবীন্দ্রনাথ ঠাকুর ইন রিটার্ন তাকে বসন্ত উৎসর্গ করছিলেন। কিন্তু এই বসন্তের পাশেই দেখবে অনেক সময় অপশনের ভিতরে সঞ্চয়িতা থাকবে, বললাম চালাকি করে সঞ্চয়িতা দাগিয়ে দেবে। সঞ্চয়িতা কিন্তু উৎসর্গ করা হয় নাই। রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু কোনো মেয়েকে উৎসর্গ করে না, ঠিক আছে, সে সব মেয়েকে নিজের কাছেই রাখে। তো বসন্তকে করেছিল, একটা সিজনকে উৎসর্গ করছিল। আর কাজী নজরুল ইসলাম তার সঞ্চিতা, ধরো তার ফেভারিট একটা ক্যারেক্টার, সে উৎসর্গ করে দিয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্য। বুঝে গেছে? এইভাবে মনে রাখবার, জীবনে ভুলবা না। এরপর চলে আসো যে বিশের বাঁশি ভাঙার গান কাব্যগ্রন্থ ব্রিটিশ সরকার বাজেয়াপ্ত করে। যেহেতু বিদ্রোহী কবি, তো ওই সময় তো ব্রিটিশ পিরিয়ড চলতেছিল, তাদের বিভিন্ন ইয়ের কারণে এমন এমন লেখা লিখতো। তো এগুলো আবার বাজেয়াপ্ত হইতো, সরকার বলতো যে না, এরকম বলা যাবে না, এরকম করা যাবে না। তো আবার কয়েকটার কারণে তাকে জেলও পাঠিয়ে দিচ্ছে এইসব লেখা লিখছে দেখি, যে প্রলয় শিখা কাব্যগ্রন্থ চন্দ্রবিন্দু, হ্যাঁ, এগুলোর কারণে আবার 6 মাস জেলও ভোগ করছে। সেগুলো একটু মনে রাখবা, বিশের বাঁশি ভাঙার গান প্রলয় শিখা চন্দ্রবিন্দু, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। এই যে এখানে নিষিদ্ধ গ্রন্থগুলো লিস্ট করে দেওয়া আছে: যোগবাণী, বিশের বাসী, বাঙাল গান, চন্দ্রবিন্দু, পলশিখা। আর তার প্রথম যা কিছু, যেমন প্রথম দেখো বাউন্ডুলের আত্মকাহিনী, প্রথম গল্প, দৈনিক নবযুগ, প্রথম পত্রিকায় কাজ, বাঁধনহারা, প্রথম উপন্যাস, অগ্নিবীণা, প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ, যোগবাণীর প্রথম প্রবন্ধ গ্রন্থ। তো প্রথমের লিস্টটা এখানে আলাদা করে দেওয়া আছে। এবং তার এই যে অগ্নিবীণা কাব্যগ্রন্থ, এটা প্রকাশিত 1922 সালে, তার মানে 2022 সালে এটার 100 বছর হয়ে গেছে। দেখো 1922 সালে এটা প্রকাশিত হয়, এবং এইটারই একটা কবিতা হচ্ছে কাব্যগ্রন্থ। মানে কি, যেটার মধ্যে অনেকগুলা কবিতার মিক্সার, তাই না? তো সেটার মধ্যে একটা কবিতা হ্যাঁ, হচ্ছে আজকে তোমার বিদ্রোহী। ক্লাসগুলা কি মানে কবি পরিচিতি গুলো নিয়ে আজকে আধুনিক যুগ না, আধুনিক যুগের মধ্যে তো কবি পরিস্থিতির ডিটেলসই এটাই পড়ানো হয়। বুঝো নাই? আচ্ছা ভাই, এই ক্লাসটা কি মানে হচ্ছে গ্রুপে দিয়ে দিবেন না? হ্যাঁ, আমি সব ক্লাসই গ্রুপে দিব, বাট এই ক্লাস এখনই শেষ। ঠিক আছে, শেষ করতে দাও। তারপর দেখো এই যে বিদ্রোহী কবি, এটা হচ্ছে অগ্নিবীণা কাব্যের একটা কবিতা। এখন এটা হচ্ছে মূলত দ্বিতীয় কবিতা, এবং এই কবিতাটা অনেক ভাইরাল, এটা ইম্পর্টেন্ট। তো এটা প্রকাশিত হয়েছে কিসে? এটা প্রকাশিত হয়েছে দেখো বিজলি পত্রিকায়। তো এই জন্য মনে রাখবা বিবি দিয়ে, বিবি, বিতে হচ্ছে তোমার বিদ্রোহী কবিতা, বিতে হচ্ছে বিজলি। তো এই জন্য বিবি কি, বিদ্রোহী বিজলি, এটা পরীক্ষা আসে। বিদ্রোহী কবিতা কোথায় প্রকাশিত হয়? এবং বিদ্রোহী কবিতাটি মাত্রাবৃত্ত মুক্ত ছন্দে রচিত হয়েছে, এটা যেটা অগ্নিবীণা কাব্যের মধ্যে দ্বিতীয় কবিতা। আর দেখো তার এরকম যে সঞ্চিতা, ভাঙার গান, পূর্বের হাওয়া, সাম্যবাদী, সিন্ধু হিন্দোল, পল্লশিকা, বিশের বাসী, ছায়ানট, চিত্তনামা, সর্বহারা, জিঞ্জির, চক্রবাক, মরুভাস্কর, এই সবগুলো মুখস্থ করতে হবে। এগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। মরুভাস্কর হচ্ছে হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের জীবনী নিয়ে রচিত। আর উপন্যাস বললাম হচ্ছে 3টা, উপন্যাস 3টে। এবং এটা থেকে পরীক্ষায় এইভাবে কোশ্চেন যায় যে উপন্যাস কোনটি নয় কাজী নজরুলের, এই জন্য 3টে মুখস্থ করা লাগে: বাঁধনহারা, বাঁধনহারা, কুহেলিকা, মৃত্যু ক্ষুধা। তো বাকুম দিয়ে মনে রাখবা, বাকুম, বাতে বাঁধনহারা, কুতে কুহেলিকা, মতে মৃত্যু ক্ষুধা। আর ছোট গল্প হচ্ছে ব্যথার দান এবং রিক্তের বেদন। পরীক্ষা অপশনের মধ্যে কিন্তু ব্যথার দানও থাকতে পারে, তো সবই তো কাজী নজরুল ইসলাম লিখছে, জন্য কনফিউজড হয়ে যায় না যে কোনটা কি। এই জন্য উপন্যাস আলাদাভাবে মনে রাখবা, ছোট গল্প আলাদাভাবে মনে রাখবা। ঠিক আছে? এ হচ্ছে কাজী নজরুলের ডিটেলস। সো এখান থেকে যদি পরীক্ষা কোশ্চেন আসে, পারবা না? বলো। জি ভাইয়া। তাহলে আজকে আমরা শুধু এই দুইজনকেই পড়বো, যারা বড় বড় চেতা সাহিত্যিক। আগামী ক্লাসে আদার্স যা আছে সবার সম্পর্কে পড়ানো হবে।